আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচদের আমি আমাদের যে টপ 30 সিকিউ সিরিজের এটা হলো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লেকচার অন্তরীকরণ। তো আমি কিছু কথা বলি। আসলে কথা বলাগুলা একটু খুব জরুরি হয়ে গেছে। বিষয়টা হয়ে গেছে কি আমার অনেকগুলা যেমন আমি কালকে সরলরেখা ক্লাসটা আপলোড দিছিলাম। মানে রাত 12টা যেহেতু এখন পর হয়ে গেছে। তো সরলরেখা যখন আমি আপলোড দিছিলাম, আমি ক্লাসটাকে অনেক ছোট করা লাগছিল। কেন ছোট করা লাগছিল? আমি একটা জিনিস তোমাদের কাছে অনুরোধ রাখবো যে আমি আমার মতো করে পড়াই, যদি তোমাদের কাছে ধরো একটু ক্লাসগুলো বড় হয় তাহলে একটু কষ্ট করে করতে হবে। এখন আসলে কি এতটা কম্প্যাক্ট করে যখন দিতে হয় না, এত ছোট করে আমাকে এত বেশি টাইম নেওয়া লাগে। যেমন আমার কি প্রবলেম হয় জানো, একটা চ্যাপ্টার শুরু করার আগে আমি যখন অনেক ছোট করে পড়ানো, যখন তোমাদের এত মানে রিকোয়েস্ট থাকে যে ভাই একটু ছোট করে পড়ান, কিন্তু মানে এই যে ছোট করে পড়ান ভাইয়া, ক্লাসটা 1 ঘন্টার উপরে কোনোভাবে নিয়েন না ভাইয়া, 50 মিনিটের মধ্যে একটা চ্যাপ্টার শেষ করুন, তখন আমার মাথায় যে জিনিসটা ঘুরে আমাকে তো অনেক ভালো মতো অ্যানালাইসিস করা লাগবে। আর এমন অ্যানালাইসিস করা লাগবে আমার জন্য এটা রিস্ক হয়ে যায়, তোমাদের জন্য রিস্ক হয়ে যায়। কেমন? যে এখান থেকে যে 100% আসতে হবে বিষয়টা এমন হয়ে যায়। তো এখানে কি হয়, অনেকগুলো লেস ইম্পর্টেন্ট টপিক আমাদের বাদ দেওয়া লাগে। এতে কি হয়, না হলে কিন্তু আমি ছোট করতে পারবো না চ্যাপ্টার, খুব স্বাভাবিক বিষয় না? আমার তো যদি আমি এই যে যেমন ধরো আজকে একটা সরলরেখা চ্যাপ্টারটা, আমি সরলরেখা চ্যাপ্টারটা আমি 9টা লেকচার 10টা লেকচার আমার দেওয়া লাগতো। এই একটা চ্যাপ্টারের পিছনে আমার এমনও গেছিল যে 16টা লেকচার দেওয়া লাগছে। আমার এই একটা চ্যাপ্টারের জন্য আমার 16 ঘন্টা 17 ঘন্টা পড়ানো লাগছিল। কিন্তু ওই চ্যাপ্টারটা তোমাকে আমার কত মেবি 40 মিনিটের মধ্যে শেষ করা লাগছে। কেন জানো? কারণ হলো যে তোমরা আসলে চাচ্ছ, মানে এখন তোমরা যেটা চাও সেটা কিন্তু আমাদেরকে করা লাগে। না করলে কি হয়, তোমাদের ক্ষেত্রে যে জিনিসটা হবে যে মানে ভাইয়া ওইভাবে আসলে হচ্ছে না, এরকম এরকম জিনিসগুলো, যেহেতু এটা একটা পেইড কোর্স। তো এই জায়গাটা চিন্তা করে আমি আসলে মানে অনেক বেশি, আমার যেমন টাইম একটা ক্লাস শুরু হওয়ার আগে যেমন আমার অনেক টাইম নষ্ট হয় এটা অ্যানালাইসিস করার পিছনে। ধরো আমি যদি অন্যান্য টাইমে অ্যানালাইসিস তো হয় কি, তুমি ধরো যে অ্যানালাইসিস করলে 4টা 5টা টপিক পাওয়া যায়, কিন্তু তোমরা ওই 4টা 5টা না, তোমরা আরো ছোট চাচ্ছ। তখন কি হয়, আমাকে ওইটার সাথে এটা তুলনা করা লাগে, আসলে এইবার কোনটা আসবে, এটা আসতে পারে কিনা, প্রশ্ন কঠিন হলে কি হতে পারে, বিভিন্ন জিনিস তুলনা করে আমার অনেকগুলো জিনিস বাদ দেওয়া লাগে। তারপর সিকিউ, যেমন ধরো আমি যদি অনেকগুলো সিকিউ সলভ করাতে যাই তাহলে অনেক সময় নষ্ট হবে। তারপরে হলো যে এমনও হয় যে আমি একটা টাইপের ধরো 2টা সিকিউ করাতে পারি না, কারণ হলো যে সময় তোমরা এই জিনিসটা চাচ্ছ না। এখন আমি একটা অনুরোধ রাখবো তোমাদের কাছে, আমি আমার মতো যদি তোমরা আমাকে পড়াতে দাও, হয়তোবা সেইটা তোমার হলো যে 12 ঘন্টা 13 ঘন্টা এটা তো লাগতেছে না, আমি অ্যাটলিস্ট মানে যতটুকু সময় লাগে সেটা যদি আমি একটু যদি আমার মতো করে 1.5 ঘন্টার মতো কমপ্লিট করাই, একটু কষ্ট হলে একটু বড় হলে তো সমস্যা নেই ভাইয়া, একটু 2 ঘন্টা যদি সর্বোচ্চ লাগে তাহলে তো সমস্যা নেই। 2 ঘন্টা আমি নিব না, ঠিক আছে, এত বড় আমি ক্লাস নিব না, যেহেতু এখন সময় তোমাদের কম। আমি একটা কথা দিয়েছিলাম 12 ঘন্টা, এটাও আমার মাথায় রাখা লাগতেছে। তো সব কিছু মিলিয়ে আসলে তোমাদেরকে আমি আমার মনের মতো সার্ভিস দিয়ে উঠতে পারতেছি না। তো এটা হলো আমার একটা আক্ষেপের জায়গা, ঠিক আছে। তো আমি ইনশাল্লাহ এইটা একটা জিনিস চেষ্টা করতেছি যে আমি সব ধরনের সিকিউ যেমন করানোর চিন্তা করতেছি, একটু যেন একটু ট্রিকি সিকিউগুলো আমি যেন একটু তোমাদেরকে করে কমপ্লিট করে দিতে পারি। এটা হলো আমাদের একটা প্রথম চাওয়া। আর দ্বিতীয় যেই চাওয়াটা সেটা হলো যে তোমাদের কাছে যেটা অনুরোধ থাকবে আমার, যে ক্লাসগুলো একটু বড় হলো করার জন্য, ঠিক আছে। তো আমি অন্তরীকরণের 2টা পার্ট থাকে, আমি একটু দেখাই। এই অন্তরীকরণ চ্যাপ্টারের 2টা পার্ট, একটা হলো সিকিউ 1 হলো মূল নিয়মে আমাদের অন্তরজ করা লাগবে, এটা আমরা লিমিটের মাধ্যমে করব। আমরা লিমিটের মাধ্যমে বিভিন্ন জিনিস দেখব, তারপর আমরা করব। আর একটা হলো পর্যায়ক্রমিক অন্তরজ, এর পাশাপাশি আরও কনসেপ্ট আসছে, আমি একটু দেখাবো, ঠিক আছে। এই দুই এখান থেকে একটা সিকিউ হয় ভাইয়া, ম্যাক্সিমাম টাইম এখান থেকে হয়। আর সিকিউ 2 হয় ঢাল স্পর্শক অবিলম্বের সমীকরণ লঘুমান গুরুমান। তো সেকেন্ড পার্টটা এইটা আমি কি করছি, একদম ভালো মতো A to Z আমি ফ্রি ক্লাস করিয়েছিলাম, ঠিক আছে। ফ্রি ক্লাস করিয়েছিলাম, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট করার কথা, ঠিক আছে। ওই ফ্রি ক্লাসটা আমি এখানে যুক্ত করে দিচ্ছি, কারণ সেম জিনিস সেম জিনিসে পড়ানো লাগবে। হয়তোবা সিকিউ হয়তোবা আমি ভিন্ন নিতে পারি, কিন্তু কনসেপ্ট একই, শুধু সিকিউ আমি ভিন্নভাবে সলভ করাতে পারি। তো আমার কাছে মনে হচ্ছে এখানে সময় নষ্ট না করে, কারণ সেম জিনিসই তো, কারণ আলটিমেটলি তো আমাকে কনসেপ্টগুলো ক্লিয়ার করে কোশ্চেন সলভ হলেই আমার আলটিমেটলি ভালো মতো যদি হয় সেটা কমপ্লিট হয়ে যায়। তো এইটা মেবি একটা 54 মিনিটের লেকচার বা 52 মিনিটের এরকম একটা লেকচার। আর এইটা আমার কতক্ষণ যাবে আমি জানি না। এখন আমি এইটা শ্যুট করতেছি, এইটা শ্যুট করে 2টা জিনিসকে আমি কি করব, মার্চ করে পার্ট 1 পার্ট 2 করে দিয়ে দিব, ঠিক আছে। তো তোমরা আশা করি যে ক্লাসটা একদম ভালো মতো একটু সময় নিয়ে দেখার অনুরোধ থাকবে। যেমন কারণ যেহেতু এটা 54 মিনিট হয়ে গেছে, এটা তো অ্যাটলিস্ট যদি 40-50 মিনিট হয় তাহলে এটা 1 ঘন্টা 30 মিনিট ক্রস করতেছে। এখন তোমরা তো অনেক ভয় পেয়ে যাবা, তোমরা তো এটা নিয়ে অনেক কথা বলবা যে ভাইয়া 1 ঘন্টার উপরে ক্লাস নিচ্ছে। তো আমি একটু অনুরোধ রাখবো যে এই জিনিসগুলো যাতে না হয়, ঠিক আছে।
ওকে, তো আমরা এখন শুরু করি। আমাদের প্রথমত কিছু সূত্র। এখন লিমিট জিনিসটা কি? লিমিট মানে হলো সীমা। এখন আমরা বইয়ের মধ্যে দেখো কয়েকটা জিনিস দেখতে পাই, লিমিট এক্সটেন্ডস টু জিরো। আমাদের মেনলি আমাদের যে অন্তরীকরণ চ্যাপ্টারটাকে দুইটা পার্টে ভাগ করা, একটা লিমিট, একটা হলো লিমিট ছাড়া বাকি সব কিছু আমরা বলি। তো এই যে লিমিটের এক্সটেন্স টু জিরো, এটা দ্বারা বোঝাচ্ছে যে আসলে এটার মানটা এক্সের মান শূন্য নয় কিন্তু শূন্যের খুব কাছাকাছি, কিন্তু শূন্যের খুব কাছাকাছি। এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে জানো? এটা দিয়ে আসলে বোঝাচ্ছে যে আমার হলো যে আমার যদি সংখ্যা রেখাটা জিরো হয় তাহলে এক্স এর মানটা এরকম এটার খুব কাছাকাছি একটা মান হয়ে থাকে, ঠিক আছে? এখন এই যে লিমিট মানে কি? সীমা থাকে। সীমার মধ্যে কি থাকে? আপার লিমিট থাকে, লোয়ার লিমিট থাকে, তাই না? আপার লিমিট মানে ঊর্ধ্বসীমা, আমি যেটা অতিক্রম করলে আমার ক্ষতি হতে পারে লাইফে। আমরা বলি না এই তুই সীমা অতিক্রম করতেছিস, তুই তো লিমিট অতিক্রম করতেছিস। আরটা হলো লোয়ার লিমিট, যেটা নিচে আমাদের কি আমরা সবসময় চেষ্টা করি যে আমি থাকে না যে আমি সর্বোচ্চ 16 ঘন্টা পড়তে পারি। কত ঘন্টা থেকে? 0 ঘন্টা থেকে আমি জানি শুরু করে 16 ঘন্টা পড়তে পারি, এর বেশি আমার লিমিট নাই, এর বেশি আমার পড়া সম্ভব না। তার মানে আমার লিমিট হলো 0 থেকে 60 আওয়ার্স, ঠিক আছে? এই হলো আমাদেরকে লিমিটের যে বেসিক জিনিসটা, ঠিক আছে? এখন লিমিটের ক্ষেত্রে আমার কি হয়? ধনাত্মক দিয়ে গেলে লিমিটের মানটা পজিটিভ ধরে, আর ঋণাত্মক দিয়ে গেলে ঋণাত্মক পাই। তো এগুলো আমরা একদম বেসিক জিনিস। এইবার আমরা একটু মেইন পড়াশোনায় আসি। আমি আগে বলে নিচ্ছি যে কয়ের প্রস্তুতির জন্য আমি ক্লাস নিচ্ছি না, কয়ের প্রস্তুতির পাঠ্যক্রম ক্লাস আমি নিচ্ছি না। এখন কেন ভাইয়া? কারণ হলো যে কয়ের জন্য আমি টপ ফিফটি ক একসাথে করিয়ে দিচ্ছে। ওইটা ক্লাসটা যে করবে তার 100% ক কমপ্লিট হবে ইনশাল্লাহ, তার 100% ক কমপ্লিট হবে। তো এটা আমি ম্যাথ ফার্স্ট পেপারটা দিচ্ছি, আর ম্যাথ সেকেন্ড পেপারটা রেকর্ড হচ্ছে, তো এটাও আমি আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ। ঈদের হয়তোবা আগে দিলে তো আগেই দিলাম, যে মানে আজকে দেওয়া সম্ভব হলো তো আজকে দিলাম, আর না হলে আগামীকাল ঈদের পরের দিন পেয়ে যাচ্ছে, মানে 8 বা 9 তারিখ পেয়ে যাবা, ঠিক আছে? টপ 50, তার মানে 100টা ক আমরা সলভ করে দিচ্ছি, ঠিক আছে? 100% কমন থাকবে ইনশাল্লাহ। তো এইটা ক্লাস করলে তোমার কয়ের প্রস্তুতি কমপ্লিট। তাহলে কয়ের প্রস্তুতি কমপ্লিট হলে আমার অনেকগুলো টপিকের আর পড়ানো লাগতেছে না, যেমন কনসেপ্ট ছোট ছোট কনসেপ্ট ক্লিয়ার করা লাগতেছে না এই ক্লাসগুলোতে। তাহলে আমার একটু টাইমটা সেভ হচ্ছে। আমি এই ক্লাসে গিয়ে এগুলোর আলোচনা করি, ঠিক আছে? ওই কয়ের আলোচনা ওই ক্লাসে গিয়ে করা হয়, ঠিক আছে? এবার আসি আমার লিমিটের ক্ষেত্রে কিছু সূত্র জেনে নাও। লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স হলে এটার মান হবে 1। লিমিট এক্সটেন্স টু জিরো টেন এক্স বাই এক্স হলে এটার মান হবে কত? 1। লিমিট এক্সটেন্স টু 1 বাই এক্স পাওয়ার অফ 1 বাই এক্স, তাহলে কি হবে? 1 প্লাস এক্স পাওয়ার অফ 1 বাই এক্স ইকুয়াল টু কি হবে? ই হবে। আর এইটা একটা সূত্র। তো এই তিনটা সূত্র আমার অনেক কাজে লাগবে, তোমরা দেখবা। এবার আরো কয়েকটা সূত্র আমি একটু এই সাইডে লিখি, যেহেতু এই সাইডে আমার কিছু আরেকটা সূত্র লিখতে চাচ্ছি। দেখো আমাদের এখন হলো যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, যদি কোনো কিছুর পাওয়ার থাকে সেটা কি হবে? এগুলোর আবার আমরা কি মূল নিয়ম অন্তরজ দেখবো, ঠিক আছে? মূল নিয়ম এগুলো কিভাবে হয় এটার আমরা প্রমাণ দেখবো, ঠিক আছে? ডিডি এক্স অফ আমরা জানি কি ডিডি এক্স অফ কি বলতো ভাইয়া? এ টু দি পাওয়ার এক্স, তার মানে এটা কি হয়? এ এক্স এর ইয়া কি এ হয়। তারপরে কি হয় দেখো? ডিডি এক্স অফ আমার কি হয়? লন এক্স হয়। লন এক্স এর এটা মান কত হবে? 1 বাই এক্স। ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটার মান কত হয় বলতো ভাই? ই টু দি পাওয়ার। এগুলো সব আমরা মূল নিয়ম অন্তরজ দেখবো, ঠিক আছে? তারপরে হলো যে কি, তারপরে হলো যে ডিডি এক্স অফ সাইন এক্স, এটা সমান কি হয়? কস এক্স। ডিডি এক্স অফ কস এক্স, এটা সমান কি হয় বলতো ভাইয়া? কস এক্স ইকুয়াল টু হয় মাইনাস সাইন এক্স। ওকে, এই সাইডটা মুছে ফেলে ডিডি এক্স অফ টেন এক্স, দেখো ডিডি এক্স অফ টেন এক্স সমান কি হয় বলতো ভাইয়া? টেন এক্স সমান কি হয়? সেক স্কোয়ার এক্স। আর ডিডি এক্স অফ সেক এক্স, এগুলো কিন্তু সব মুখের আগায় থাকা লাগবে, ঠিক আছে? এই সূত্রগুলা তো আমি সেকেন্ড পার্টও আবার এগুলো সূত্র পাবা, তখন আবার আরেকবার তোমার রিভিশন হবে, ঠিক আছে? সেক এক্স ইন্টু টেন এক্স। ডিডি এক্স অফ তোমার হলো যে কি এক্স কট এক্স ইকুয়াল টু কি হবে? মাইনাস কোসেক স্কোয়ার এক্স। আর ডিডি এক্স অফ কোসেক এক্স, ডিডি এক্স অফ কোসেক এক্স ইন্টু দেখো কোসেক এক্স, এটা কি হবে? কোসেক এক্স ইন্টু কট এক্স। ওকে ওকে, খুব ভালো কথা, খুব ভালো কথা। এরপরে দেখো আমার আরো তিনটা সূত্র আমি একটু লিখে দেই, এই সূত্রগুলো তোমাকে দেখবা সামনে কাজে লাগবে। যে সেটা হলো কি ডিডি এক্স অফ বিপরীত ত্রিকোণমিতির সূত্র, ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স সমান কি হয়? 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? ডিডি এক্স অফ কজ ইনভার্স এক্স কি হবে বলো তো ভাইয়া? মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ডিডি এক্স অফ টেন ইনভার্স এক্স, এটা সমান কি হবে বলো তো ভাইয়া? টেন ইনভার্স এক্স সমান হবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই যে আরেকটা সূত্র একটু লেখো, আমি যেহেতু একটু এটা অনেক উপরে রেখেছি, দেখো ডিডি এক্স অফ সেক ইনভার্স এক্স,
ওকে, এই হলো আমাদের সূত্র, ঠিক আছে। এই সূত্রগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই সূত্রগুলো মনে রাখলে আমরা মোটামুটি অনেকগুলো জিনিস কমপ্লিট করতে পারবো, ঠিক আছে। এই হলো আমাদের বেসিক যে সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে আজকের ক্লাসে। এখন এগুলোর জন্য মনে রাখার জন্য কয়েকবার একটু যদি তোমার খাতার সামনে টাঙ্গানো থাকে তাহলে তোমরা বারবার একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে, ঠিক আছে। এবার আসো আমি বললাম যে এই চ্যাপ্টারের মধ্যে লিমিটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমরা কি জানি, বিভিন্ন ধরনের আমরা মানে কোশ্চেন দেখবো ছোট ছোট। তো ওই ছোট ছোট প্রশ্নের পাঠটুকু আমরা স্কিপ করতেছি। কেন স্কিপ করতেছি? কারণ ওইটার আলোচনা আমার টপ 50 কতে হচ্ছে। তো টপ 50 কয়ের কিন্তু ক্লাসের লিঙ্ক আমি তোমাদের এই গ্রুপটাতে দিয়ে দিচ্ছি। তো যারা ক্লাসটা দেখোনি তোমরা একটু দেখে ফেলবা, তাহলে ওই ক্লাসটা একটু সময় নিয়ে দেখলে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো ক্লাস, একটা ক্লাস। তো এই 1.5 ঘন্টার মধ্যে তোমার কয়ের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আসো ভাইয়া, এখানে আসো মূল নিয়মে অন্তরজ আমাকে বের করতে বলা হয়। তো মূল নিয়মে অন্তরজের ক্ষেত্রে তোমাকে আমি কয়েকটা নিছি, দেখো এইটা একটা নিছি, এইটা একটা নিছি, এইটা একটা নিছি, এরকম 3 ধরনের নিছি। তো এই 3 ধরনের তোমার পরীক্ষায় এর বাইরে কোনো আসে না, মানে ম্যাক্সিমাম টাইমে এই 3 ধরনের প্রশ্নই হয়। এই যদি এর বাইরে আসে একই নিয়মে করবো আমরা, মানে নিয়ম তো একই, জাস্ট আমি উদাহরণ হিসাবে 3টা নিছি। এখন নিয়মটা কি দেখো, তোমাকে একটা জিনিস ধরে নিতে হবে। ধরো এই যে ই টু দি পাওয়ার এক্স, এটাকে ধরতে হবে, ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল টু কি ধরবা, ই টু দি পাওয়ার এক্স ধরবা, এরকম একটা ধরে নিবা। মূল নিয়মে ম্যাথগুলা পরীক্ষায় খয়ের জন্য 100% আসবে ভাইয়া, খয়ের জন্য 100% আসবে। কেন আসবে একটু পরে আমি দেখাচ্ছি তোমাকে। যখন এই যে সিকিউতে দেখো উদ্দীপকের আলোকে মূল নিয়মে এই যে লন এক্স এর অন্তরজ নির্ণয় করো, দেখো তোমার পরীক্ষা আসছে। এরপরে কি বলছে, উদ্দীপকের সাহায্যে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ নির্ণয় করতে বলতেছে। দেখো তারপরে তোমাকে কি বলছে, দেখো 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 এই মানে তুমি বুঝতেই পারতেছো যে এই তোমার কি এই টাইপের সিকিউ তোমার পরীক্ষায় আসবে। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে, ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এটা যদি হয় তাহলে তোমার কি হবে, দেখো তো ভাইয়া আমি এখানে কি দেখছি, ডিডি এক্স অফ ফাংশন অফ এক্স। যদি এরকম তুমি দেখো যে এটা প্রথমে ধরে পরের লাইনটা এটা লিখবা, সব ক্ষেত্রে ডিডি এক্স অফ ফাংশন অফ এক্স ইকুয়াল টু আমাদের মূল নিয়ম অন্তরজের একটা মেইন সূত্র হিসাবে এটা ইউজ করবা, ডিডি এক্স অফ ফাংশন অফ এক্স ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, তাহলে এখানে ফাংশন অফ এক্স প্লাস এইচটা কি হবে বলতো ভাইয়া, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, তাই না? তাহলে আমি একটু এখানে বসাই লিমিট h টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু এইচ, তাই না? বলো তো ভাইয়া, এরকমই তো থাকতেছে। হ্যাঁ, এরকমই থাকতেছে। এইবার দেখো ভাইয়া, আমি জাস্ট এখান থেকে একটু এটাকে কি করি, এটাকে আমরা জাস্ট ই এর সূত্রের মতো করে ভাঙাই, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই কি এইচ। ঠিক আছে, ওকে, খুব ভালো কথা। এইটুকু যদি আমরা করি দেখি, আমি আবারও বলতেছি একটু ক্লাসটা বড় হবে, ঠিক আছে, এটা আমার অনুরোধ। ওকে, বড় হলেও আমাদের একটু করা লাগবে, ঠিক আছে। তো এটা হলে দেখো আমি এখান থেকে কি কমন নিতে পারি, দেখো লিমিট এক্স টেন্স টু 0, দেখো এইচ টেন্স টু 0, আর এখান থেকে দেখো ই এক্সটা যদি আমি কমন নেই তাহলে ই এক্স কমন নিলে এইচ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ। তাহলে এখান থেকে ই এক্সটাকে যদি আমি নামাই ফেলি তাহলে লিমিট এইচ টেন্স টু 0 ই এক্স, এটাকে সামনে রাখলাম, আর এখানে কি হবে ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান বাই এইচ। ঠিক আছে, এরকম হলো, ঠিক আছে, এরকম হলো। ওকে, খুব ভালো কথা, ওকে, খুব ভালো কথা, এরকম আসলো। এখন দেখো ই টু দি পাওয়ার এইচ এর একটা সিরিজ তোমাকে মনে রাখা লাগবে। এই একটা সিরিজ দিয়ে তুমি অনেকগুলো সিরিজে কনভার্ট করতে পারবা চাইলে, ঠিক আছে। ই টু দি পাওয়ার এইচ এর সিরিজটা মনে রাখবা কিভাবে, দেখো তুমি এই টু দি পাওয়ার এইচ এর সিরিজটা হলো 1 প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, পাওয়ার যত হবে ফ্যাক্টোরিয়াল তা হবে, এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইচ টু দি পাওয়ার 4 বাই নিচে হলো 4 ফ্যাক্টোরিয়াল। এটা হলো কি ইএস এর সিরিজ, আমাদের এটা মুখস্থ রাখা লাগবে। এস এর সিরিজটা যদি মুখস্থ রাখি, আর এইচ এর দেখো এইচটাকে আমরা ইএস এর মাধ্যমে কনভার্ট করে নিয়ে এটাকে কি করতে পারে, 1 প্লাস এইচ লন এ, তারপরে হলো এইচ লন এ হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ লন এ হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। এটা সুন্দর একটা প্রুফ আছে যে এটা আসলে কিভাবে হয় এই সিরিজটা, ঠিক আছে। তো আমাদের জাস্ট এই সিরিজগুলো একটু মনে রাখতে হবে, তাহলে আমি দেখো এ টু দি পাওয়ার এক্স এর সূত্রে যখন কনভার্ট করতে বলবো তখন এই সিরিজটা আসবে, তখন আমি কিন্তু পেরে যাবো, তাই না? এরকম সিরিজটা যদি মনে রাখে তাহলে সবই সম্ভব। দেখো লিমিট এইচ টেন্স টু 0 এর এখানে কি থাকতেছে ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার এইচ এর সিরিজটা কি 1 প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 আর ডিভাইডেড বাই কি আছে, এইচ আছে, ঠিক আছে। তো এখান থেকে মজার বিষয় কি দেখো, মজার বিষয় হলো যে তুমি এখান থেকে সবগুলা জিনিসগুলোকে কি করতে পারো, একে একে তোমার কি করতে পারো বলো তো ভাইয়া, একে একে তুমি ভাগ করে দিতে পারো, তাই না? এই সময় আবার কে কল দেয়, দেখো তুমি কি করে দিতে পারো, ভাগ করে দিতে পারো। দেখো ভাগ করে দিলে কি হবে, জাস্ট দেখো দেখো দেখো। আচ্ছা একটা মিনিট, আমি একটু কলটা একটু ধরি।
ওকে, সমস্যা নাই। ওকে, তারপরে দেখো ভাইয়া এখান থেকে দেখো এটা থাকে, আর এখানে শেষে কি থাকে, একটা কি থাকে, একটা দেখো একটা থাকে -1, একটা থাকে কি -1। তো এই 1 আর এই -1 কাটাকাটি হলে লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x, তাহলে এখানে কি কি থাকে দেখো তো, h প্লাস h স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস h কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 বাই h। তাহলে h দেখো এখান থেকে সবগুলো থেকে একটা করে h কমন নিয়ে নাও উপর থেকে, লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x, এখান থেকে h যদি কমন নাও 1 প্লাস h বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস h স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডিভাইডেড বাই h। তো এই h কাটাকাটি তাহলে থাকতেছে কি দেখো, থাকতেছে কি, থাকতেছে হলো যে লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x, আর এখানে থাকতেছে কি 1 প্লাস h বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস h স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এখন h এর মানটা কত বলো তো, 0 বলতেছে, তাহলে এটা বসাই দিও। দেখো তো 0 প্লাস h 0 বাই 2 ফ্যাক্টোরিয়াল 0 স্কোয়ার বাই দেখো এখানের মধ্যে এই যে এখানের মধ্যে একটা জিনিস হয়েছে কি দেখো তো, এখানের মধ্যে দেখো এটা কি ছিল বলো তো ভাইয়া, এটা তো ছিল 1, এখানে লিখছে h, এটা হবে কি 1, তার মানে এখানে 0 বসাও, 0 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 0, 0 বাই 0 স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 0, তার মানে এটা পুরোটা হলো 0 আর এখানে থাকে একটা 1, তার মানে থাকে কি তাহলে এইটুকু যদি পুরোটা 0 হয়, 0 প্লাস 1 মানে 1, আর e টু দি পাওয়ার x তো আগে থেকে আছে আর তার সাথে 1 একটা গুণ হয়ে যাবে, তার মানে e টু দি পাওয়ার x। জাস্ট এখন যখন বসাই দিবা তখন আর লিমিটটা রাখবা না, যখন তুমি মানটা বসাই দিবা তখন আর লিমিটটা রাখবা না, ঠিক আছে। এটাকে আমরা যখন একটু যখন আমরা অ্যাডমিশনে চলে যাব তখন আমরা এগুলাকে কিসের মাধ্যমে করবো জানো, এল হসপিটাল রুলস বা লা ফিতাল রুলস দিয়ে, অনেক সুন্দর ম্যাথ, হসপিটালে গেলে কি কি হয় সব কিছু মিলিয়ে ভাইয়া পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো ম্যাথ ক্লাস নিয়ে কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ অ্যাডমিশনে, ম্যাথ না ফিজিক্স না কেমিস্ট্রি না সব প্রো টিচারকে অ্যাডমিশনে কানেক্ট করা হচ্ছে, ঠিক আছে। ওকে ওকে, এটা যদি বুঝে থাকো তাহলে চলো আমাদের ডিডি এক্স অফ লন এক্স এর আমরা সূত্রে কনভার্ট হয়ে যাই, ঠিক আছে। ডিডি এক্স অফ লন এক্স এর সূত্রে আমরা কনভার্ট হয়ে যাই। এবার আসো ভাইয়া ডিডি এক্স অফ লন এক্স এর, এই যে ডিডি এক্স অফ লন এক্স এর সূত্রটা কি, ডিডি এক্স অফ লন এক্স, ডিডি এক্স অফ লন এক্স, এইটা তো এটার আমাদের কি হবে, ফাংশন অফ এক্সটা কি হবে বলো তো ভাইয়া, ফাংশন অফ এক্স হবে কি লন এক্স, তাই না। ফাংশন অফ এফ এক্স যদি লন এক্স হয়, আমি একটু আগে তোমাকে বলছিলাম যে সবসময় একটা সূত্রের লাইন লেখা লাগবে, ডিডি এক্স অফ ফাংশন অফ এক্স, ডিডি এক্স অফ কি লেখা লাগবে, ফাংশন অফ এক্স, ডিডি এক্স অফ ফাংশন অফ এক্স, ঠিক আছে। আচ্ছা একটা মিনিট হ্যাঁ দেখো, ওকে ডিডি এক্স অফ কি আছে, ডিডি এক্স অফ ফাংশন অফ এক্স, ডিডি এক্স অফ ফাংশন অফ এক্স, ঠিক আছে। ফাংশন অফ এক্স যদি এটা হয় তাহলে কি হবে, ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই কি এইচ। তাহলে এটা যদি হয় তাহলে তুমি আমাকে বলো ভাইয়া এখানের মধ্যে ফাংশন অফ এক্স মানে কি লন এক্স, তো এটা কি হবে, এটা হবে লন এক্স প্লাস এইচ আর মাইনাস কি হবে লন এক্স ডিভাইডেড বাই এইচ, তাই না। বলতো এটা আমি বলতেই পারি, তাই না, এটা আমি বলতেই পারি। এখন যদি এই জিনিসটা আমি বলতেই পারি তাহলে তুমি আমাকে বলো ভাইয়া এখান থেকে কি কি ঘটনা ঘটতে পারে, এখান থেকে যে ঘটনা ঘটতে পারে তুমি এখান থেকে চাইলে এই ভিতর থেকে একটা এক্স কমন নিতে পারো, তাহলে কি থাকে 1 প্লাস এইচ বাই এক্স, পারো কিনা মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এইচ লিখতে পারো কিনা, অবশ্যই পারো। তো এখান থেকে এবার তুমি একটু এগুলোকে আলাদা করে দাও, আলাদা করলে কি কি থাকতেছে দেখো তো, আলাদা করলে লনের ক্ষেত্রে কি হয়, আমি জাস্ট তোমাকে এই জিনিসটা সবসময় বলে আসছি যে তোমরা যদি লনের যদি এই জিনিসগুলো যদি বেসিক জিনিসগুলো জানো তাহলে অনেক বেশি সহজ। ওকে, অনেকটা টাইম চলে যাচ্ছে মনে হয়, অনেকে মনে বলতেছে কতক্ষণ ধরে ক্লাস। আচ্ছা দেখো লন, দেখো এখানে আমরা কি করতে পারি, লনের সূত্রের ক্ষেত্রে এগুলোকে আলাদা করতে পারি, যদি গুণ অবস্থা থাকে তাহলে আমরা যোগ লিখতে পারি, ঠিক আছে। লন 1 প্লাস এইচ বাই এক্স, কি করছি এটাকে আলাদা রেখেছি আর এটাকে আলাদা রেখেছি, মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে। এই লন এক্স কাটাকাটি তাহলে থাকতেছে কি এই আমি তো মনে হয় একটা জিনিস শেয়ার করে ফেলছি, তাই না। আমি একটা জিনিস মনে হয় কি করছি দেখো তো, একটা জিনিস দিতে প্রথম থেকে ভুলে গেছি, লিমিট এইচ টেন্ডস টু 0, দেখো এই জিনিসটা আমি দিতে ভুলে গেছি, এটা কিন্তু তোমাদের করা যাবে না, ঠিক আছে। লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0, ঠিক আছে, লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0। তাহলে এখান থেকে দেখো এই পাশে যদি আসো, এই পাশে থাকলে কি আসতেছে দেখো, লিমিট h টেন্ডস টু 0 লন 1 প্লাস এইচ বাই এক্স ডিভাইডেড বাই এইচ। এখন দেখো ভাইয়া আমি তোমাকে উপরে একটা সূত্র লিখছি খুব সুন্দর লাইন ধরে, লন 1 প্লাস এইচ বাই এক্স এর একটা সিরিজ তোমাকে মুখস্থ রাখা লাগবে, যে এইচ বাই এক্স মাইনাস হাফ ইন্টু এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, যা পাওয়ার হবে তাই হবে নিচে ভাগ, প্লাস দেখো একটা ক্ষেত্রে প্রথমটা বিজোড়গুলোর ক্ষেত্রে মাইনাস আর জোড়গুলোর ক্ষেত্রে প্লাস, দেখো 2 হলো জোড় তার আগে মাইনাস, 3 হলো বিজোড় তার আগে প্লাস। যদি এটা হয় তাহলে এটা কি হবে দেখো তো ভাইয়া, এটা হয় লিমিট এইচ টেন্ডস টু 0, জাস্ট সিরিজটা বসাই দিচ্ছি যে এইচ বাই এক্স মাইনাস
হাফ ইন্টু এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1/3 এইচ কিউব বাই এক্স কিউব মাইনাস 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 কী হবে মাইনাস ডট 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 ডিভাইডেড বাই কী হবে এইচ হবে। তাহলে এখান থেকে দেখো ভাইয়া, এখান থেকে আমি কি করতে পারি, আমি এটাকে ভাগ করে দিলে কি কি থাকে দেখো, লিমিট এই যে দেখো জাস্ট এখন তুমি একদম ভালো মতো কী করতে পারবে, এইচ টেন্স টু 0, এখান থেকে এইচ একটা চলে গেলে দেখো সবগুলো থেকে একটা এইচ কমন নিয়ে নাও, কমন নিয়ে থাকতেছে কি 1/x মাইনাস হাফ ইন্টু এইচ বাই এক্স স্কোয়ার, তারপরে কি 1/3 এইচ স্কোয়ার বাই এক্স কিউব মাইনাস ডট 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 ডিভাইডেড বাই এইচ। এটা আর এটা চলে গেছে, এটা চলে গেলে তাহলে থাকতেছে কি, তাহলে দেখো থাকতেছে যে এইটা, সেটা কি থাকতেছে যেটা, সেটা হলো দেখো লিমিট এইচ টেন্স টু 0 আমার থাকতেছে যে এখানের মধ্যে 1 দেখো 1/x মাইনাস হাফ ইন্টু এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1/3 এইচ কিউব বাই এক্স। হ্যাঁ দেখো এইচ সরি এইচ এটা কি, এটা শুধু এইচ বা এটা কি এইচ স্কোয়ার বাই এক্স কিউব, মানে একটা করে এইচ কমছে মাইনাস ডট ডট ডট। এখন দেখো এখানে জাস্ট এইচ এর মানগুলো বসাই দাও, তাহলে এটা তো এইচ এর মান নাই, তার মানে এটা থাকতেছে শুধু 1/x, আর এটার মধ্যে এইচ এর মান 0 বসালে 0/something মানে 0/something মানে 0, তার মানে পুরোটা হয়ে যাচ্ছে 0, তার মানে থাকতেছে কি 1/x মাইনাস 0 প্লাস 0, মানে শুধুমাত্র এটা 1/x এ থাকতেছে। আর যেহেতু এটা বসাই দিচ্ছ আর এটার কোনো কাজ নাই, তার মানে এটা শেষ হয়ে যাবে। তো আমরা যখন ওই যে অ্যাডমিশনে পড়াবো না লাফিতাল রুলস, তখন আমরা কি করব, তখন আমরা এই যে পার্টটুকু আছে না, এই পার্টটুকুতে আমরা যেই কাজটা করব কি, এই পার্টটুকুতে আমরা যে কাজটা করবো যে তুমি হলো যে ওই যে হাসপাতালে যখন কনসেপ্টটা ক্লিয়ার করাবো না, তখন হাসপাতালের মধ্যে বেড নিয়ে আমরা যখন কাউন্টারে নিয়ে যাই, যখন রোগী সুস্থ হয়ে যায় তখন রোগীকে বেড থেকে ছাড়া করে বেডটাকে আমরা কিন্তু কী করি, সরাই ফেলি, এটা হলো সেই বেডটা থাকে আর রোগীর হিসাব নিকাশটা হয়, এইভাবে আমরা বুঝাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এই যে এই হলো আমাদের 1/ln x এর ডিফারেন্সিয়েশন মান কত 1/x। এই যে লাস্ট আমাদের মোটামুটি আমাদের তাহলে মূল নিয়ম অন্তরজের ঘটনা বলি শেষ হয়ে যাবে। ঠিক আছে, ddx কি বলছে যে sin x, ddx sin x এর ক্ষেত্রে কি ওই যে সেম ফাংশন অফ x ধরলাম, ধরে ফাংশন অফ x ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, sin x। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি, ddx অফ f অফ x ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, লিমিট h টেন্স টু 0 ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই h। তাহলে লিমিট h টেন্স টু 0 কি হবে বলো তো ভাইয়া, ফাংশন অফ x প্লাস h মানে কি sin x প্লাস h আর মাইনাস sin x কি হবে, তারপরে দেখো তো ভাইয়া a ডিভাইডেড বাই s। এখন দেখো ভাইয়া sin c মাইনাস sin d সূত্র আমরা কিন্তু ত্রিকোণমিতির ক্লাসটা আগেই করছিলাম, sin c মাইনাস sin d এর আমরা সূত্র জানি, তাই কিনা বলতো ভাইয়া, sin c মাইনাস sin d এর আমরা সূত্র জানি। sin c মাইনাস sin d সূত্র কি, sin c মাইনাস দেখো sin c মাইনাস sin d সূত্র কি হবে 2 cos, দেখো তাড়াহুড়া করতে গিয়ে মেন সূত্রটাই 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। ঠিক আছে, এটা হলো আমাদের sin c মাইনাস sin d সূত্র। তাহলে ওইটাই ভাঙ্গাই, লিমিট h টেন্স টু 0, এখানে আমাদের কি থাকতেছে h 2 cos c প্লাস d মানে x প্লাস h প্লাস x ডিভাইডেড বাই 2 sin x, দেখো x প্লাস h মাইনাস x ডিভাইডেড বাই 2। এখান থেকে থাকতেছে যে দেখো এখান থেকে কি থাকতেছে আর এখান থেকে কি থাকতেছে, এখান থেকে থাকতেছে যে লিমিট h টেন্স টু 0, এখান থেকে থাকতেছে তোমার হলো যে 2 cos x প্লাস h বাই 2, আর এখান থেকে থাকতেছে sin h বাই 2। ঠিক আছে, ডিভাইডেড বাই কি থাকতেছে, h থাকতেছে। ওকে ফাইন, এবার জাস্ট দেখো জাস্ট নর্মাল আমার কি হবে, নর্মাল আমার এটা ক্যালকুলেশন হবে। দেখো এটা কি করি এবার, ওকে একটা মজার বিষয় দেখে, তাহলে এই যে টুটা আছে না, আমরা এই টুটাকে একটু নিচে লিখে ফেলি, আমরা যদি একটু টুটাকে যদি নিচে লিখি তাহলে কি হবে একটু খেয়াল করে দেখো, আমরা যদি টুটাকে নিচে লিখি তাহলে এই যে দেখো এটা যখন টু যদি এখানে উপরে থাকে তাহলে এটা নিচে আসলে তো এটা উপরে চলে যাচ্ছে, তার মানে ব্যালেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, ব্যালেন্স হয়ে গেলে একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো এরকম যদি থাকে, সরি একটু দেখো এরকম যদি থাকে তাহলে লিমিট h টেন্স টু 0, তাহলে তুমি আমাকে বলো ভাইয়া এখানের মধ্যে তুমি জাস্ট একটা সূত্রের কথা মনে আছে, প্রথম স্লাইডে আমি লেখাইছিলাম যে লিমিট x টেন্স টু 0 sin x বাই x, এখানে যা থাকবে এটা যদি তা থাকে ইকুয়াল টু কত হয় 1 হয়। তাহলে দেখো আমি এখানে বলতে পারি কিনা, দেখো লিমিট h টেন্স টু 0 এই যে যেটা আছে এটার দিকে একটু তাকাও ভাইয়া, এইটা এই যে দেখো এইটুকুর মান লিমিট h টেন্স টু 0 sin h বাই 2 ডিভাইডেড বাই h বাই 2, এটার মান কত হয় 1 হয়, একটু আগে দেখালাম, তার মানে এইটুকুর মান 1 আর এইটুকুর মান তুমি এখানে একটু বসাই দাও, দেখো তো h এর মানটা কত
কত বসাবা 0 বসাবা 0/2 মানে কত 0 তার মানে থাকতেছে কি শুধুমাত্র cos x ইনটু কত থাকতেছে 1 তার মানে কি এখানের মধ্যে তুমি কি পাচ্ছ দেখো cos x প্লাস h/2 দেখো আগে একটা লাইন লেখো তারপরে লাইনটা লেখো তো h এর মান এখন 0 বসাই দিলে তোমার কি থাকতেছে ইনটু পাচ্ছ কত ইনটু পাচ্ছ 1 তার মানে এখানে পাচ্ছ কত cos x দেখো s এর মানটা 0 বসাই দিলে থাকতেছে cos x তো এইভাবে আমরা মূল নিয়মের ম্যাক্সিমাম অন্তরজগুলো বের করে নিতে পারবো যা সূত্রটা মনে রাখতে হবে এইটুকুই হলো আমার মেইন খেলা ওকে এবার আসো আমরা হলো যে এবার কি করব আমরা ইউভি এর ডিফারেন্সিয়েশন দেখব ঠিক আছে ইউভি এর ডিফারেন্সিয়েশনের আগে আমাদের চেইন রুল বলতে একটা শব্দ আছে ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো আগে ইউভি এর ডিফারেন্সিয়েশনটা দেখি ধরো তোমাকে দুই ধরনের ফাংশন ddx ধরো বলতেছে যে x sin x তাহলে এই ক্ষেত্রে একটা যদি ইউ হয় আর একটা হয় কি ভি একটা যদি ইউ হয় আর একটা হয় বি তাহলে কি হবে ইউভি এর সূত্র হলো u dv/dx প্লাস v du/dx এটা হলো সূত্র তাহলে এটার ক্ষেত্রে আমরা কিভাবে কনভার্ট করব দেখো ইউ যদি x হয় x ddx of sin x প্লাস sin x ddx of u sin x ddx of কি হবে বলো তো ভাইয়া x হবে তার মানে এখান থেকে কি হবে x cos x প্লাস sin x ইনটু কত হবে 1 হবে তার মানে এটা হয়ে গেছে আমার কি এইটুকুর মান ঠিক আছে ঠিক তেমনি যদি আমাকে এরকম বলতো যে ddx of sin x by x sin x by x তখন আমি কি বলতাম এটা হলো u/v তখন আমি বলতাম যে x স্কয়ার x ddx of sin x sin x তারপরে কি বলতাম বলো তো ভাইয়া মাইনাস sin x ddx of x বলতাম তাই কিনা তাহলে এটা করলে কি আসবে দেখো নিচে আসতেছে x স্কয়ার x cos x মাইনাস sin x বুঝতে পারছো মাইনাস sin x এটাই হলো আমার অ্যান্সার তো ইউভি এর ফর্মুলাটা আমরা এইভাবে অ্যাপ্লাই করব এটা দেখাই দিলাম এবং ফর্মুলা দুইটা তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে এরপরে আরো কয়েকটা জিনিস দেখো তোমরা আরেকটা কয়েকটা লাইন লেখো ইমপ্লিসিট ফাংশন কি ফাংশন ইমপ্লিসিট ফাংশনকে আমরা অনেক সময় বাংলায় বলি অব্যক্ত ফাংশন হলো যে ধরো তোমাকে কি থাকলো এমন থাকলো যে কেমন থাকলো যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এগুলো এক্সট্রা করে জানার জন্য বলতেছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 এরকম বললো যে এটার ডিফারেন্সিয়েশন বের করতে তোমাকে কি বলছে বের করতে ঠিক আছে এটার ডিফারেন্সিয়েশন বের করতে তাহলে তুমি এখানে দেখো এখানে কোনোভাবে তুমি ওয়াইগুলোকে একসাথে করতে পারতেছো ওয়াইগুলোকে আলাদা করতে পারতেছো না কেন পারতেছো না দেখো এখান থেকে যদি ওয়াই কমন নাও তাহলে তোমার কি থাকতেছে দেখো তো একটা ওয়াই এক্সট্রা করে থেকে যাচ্ছে তার মানে তুমি চাইলেও কোনোভাবে ওয়াইগুলোকে এক সাইডে নিয়েও তুমি কি করতে পারতেছো না যেমন ধরো অনেকে বুঝতে পারতেছে না মনে হয় এক্স দেখো ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর ওই পাশে এক্স স্কোয়ারটাকে মাইনাস এক্স স্কোয়ার করে দাও তাহলে ওয়াইটা কমন নিলে কি থাকতেছে দেখো ওয়াই স্কোয়ার থেকে যেহেতু ওয়াইটা কমন নিচ্ছ তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার দেখো এইখানের মধ্যে ওয়াইটাকে এক সাইডে রাখলে এখানে আবার ওয়াইটা কিন্তু ওই সাইডে চলে যাচ্ছে তার মানে ওয়াইকে কোনোভাবে একা করা যাচ্ছে না এই ধরনের ফাংশনগুলোকে আমরা বলি ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশন এক্স ওয়াই সম্মিলিত পদ একসাথে থাকে তাদেরকে এখন ইমপ্লিসিট ফাংশনের জন্য আমাদের ইকুয়েশনটা বা আমরা কি করব বলতো একটা সূত্র মনে রাখবো মাইনাস এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কি মনে রাখবা মাইনাস এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন খুব বেশি লাগে না ডিভাইডেড বাই ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এটা দিয়ে করলে আমাদের মোটামুটি আমরা এটার অ্যান্সার বের করতে পারবো ঠিক আছে মানে এক্স এর সাপেক্ষে মানে কি তুমি এক্স এর মাধ্যমে এগুলো সবগুলোকে ডিফারেন্সিয়েশন করবা তখন ওয়াই হয়ে থাকবে কি সহ হয়ে থাকবে আর এটা ক্ষেত্রে ধ্রুবক হয়ে যাবে আর এখানের মধ্যে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে মানে এই ধরনের ম্যাথগুলো খুব একটা আসে না এমসিকিউতে আসে এই জন্য বলে রাখলাম ঠিক আছে এরপরে আসো প্যারামেট্রিক ইকুয়েশন বা পরিমিতিক সমীকরণ ঠিক আছে পরিমিতিক সমীকরণ বা প্যারামেট্রিক ইকুয়েশন এখন এগুলা নিয়ে মাথা ঘামাতে গেলে আবার মাথা তোমাদের আউলা জাউলা হয়ে যেতে পারে যে ভাইয়া কি বলতেছেন যে প্যারামেট্রিক ইকুয়েশন ইমপ্লিসিট ফাংশন এগুলো তোমার হলো যে সিকিউর জন্য না ভাইয়া তো আমার জাস্ট মনে হলো যে কয়েকটা জিনিস একটু বলে দেওয়া উচিত এই জন্য বলতেছি প্যারামেট্রিক ইকুয়েশনে কি হয় ধরো ওয়াই ইকুয়াল টু বলতেছে সাইন এক্স সাইন থিটার আর বলতেছে যে এক্স ইকুয়াল টু বলতেছে কস থিটার তো এইখানের মধ্যে কি হয়েছে দুইটা কমন দেখো কি আছে থিটার আছে এই থিটারটা হয় কি বলতো ভাইয়া এই থিটারটা হয় একটা প্যারামিটার কার সাপেক্ষে দেখো ওয়াই এর সাপেক্ষে একবার এক্স এর সাপেক্ষে একবার তো এদের যদি বলা হয় যে ডিফারেন্সিয়েশন মানটা বের করতে dy/dx বের করতে সবসময় মনে রাখবা যে যেটা আমাদের কমন তার সাপেক্ষে আমি কি করব একবার y কে ডিফারেন্সিয়েশন করব তার সাপেক্ষে আমি একবার কি করব x কে ডিফারেন্সিয়েশন করব মানে x এর যে মানটা থাকবে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে যেই মানটা আসবে সেটাই হলো আমার কিসের উত্তর বলতো ভাইয়া আমার পরিমিতিক সমীকরণের উত্তর আশা করি এই ম্যাথগুলো বুঝতে পারছো এগুলো হলো জাস্ট বেসিক জিনিসগুলো নিয়ে আমি কথা বলতেছি
আমাদের মেইন আলোচনা বিষয় হলো যে এইবার আসো এইখানে আসো, সেটা হলো কি, সেটা হলো যে আমাদের মেইন আলোচনা বিষয় আরেকটা হলো যে এখান থেকে বললাম না যে দুই ধরনের, দেখো এখান থেকে আজকে যে আমার আলোচনার বিষয় তার মধ্যে একটা হলো কি মূল নিয়ম অন্তরজ, আরটা হলো পর্যায়ক্রমিক অন্তরজ। তো এই হলো সেই আমার কাহিনী, সেটা কি আমরা বলতে পারি পর্যায়ক্রমিক অন্তরজ। অনেকে অনেক সময় এটার সাথে চেইন রুলকে মিলাই ফেলো। দেখো চেইন রুলটা কি আর পর্যায়ক্রমিক অন্তরজটা কি একটু বলি, ঠিক আছে? পর্যায়ক্রমিক অন্তরজটা হলো যে ধরো তুমি কি করতেছো, বারবার ডিফারেন্সিয়েশন করছো, ওটা একটা জায়গায় গিয়ে বারবার মিলিত হবে, ঠিক আছে, একটা জায়গায় বারবার ঘুরে আসে। ওই যে পর্যায় গতি পড়ছি না, হ্যাঁ পর্যায়বৃত্ত গতি পড়ছি না আমরা, তো ওইখানের মধ্যে কি হবে বলো তো ভাইয়া, একটা নির্দিষ্ট কেন্দ্রকে ইয়া করে বারবার ঘুরতে থাকে। এই তো এই অন্তরজটা হবে কি, ধরো একটা জিনিসকে বারবার ডিফারেন্সিয়েশন করার পরে ধরো একবার দুইবার তিনবার চারবার এবার ডিফারেন্স করলে একটা মান আসতেছে, আবার 8 বার এবার ডিফারেন্স করলে আরেকটা মান আসতে, মানে একই মান আসতেছে, 12 বারের নাম্বার এবার ডিফারেন্স করলে একই মান আসতেছে। তার মানে এই যে এইটা কি বলতো, একই জিনিস বারবার যেহেতু ফিরে আসতেছে, এই ধরনের অন্তরজকে আমরা কি বলতে পারি, পর্যায়ক্রমিক অন্তরজ, ঠিক আছে? তো পর্যায়ক্রমিক অন্তরজটা কি এবার একটু আমি বলি, পর্যায়ক্রমিক অন্তরজ থেকে কি টাইপের প্রশ্ন হয়। তো এইটা থেকে আরেকটা কয়টা জিনিস একটু জানা দরকার, যে তোমাকে ধরো যদি বলা হয় যে একবার ডিফারেন্সিয়েশন করা, তার মানে কি অনেক সময় ওয়াই প্রাইম বলে বা y1 বলে, তারপরে কি বলা হয় বলো তো ভাইয়া, এরকম বলে যে এফ প্রাইম এক্স, মানে বিভিন্নভাবে, অথবা dy/dx, এগুলো সবগুলো দিয়ে আসলে কি বোঝায়, একবার তোমার কি হয়েছে ডিফারেন্সিয়েশন করতে বলে বা অন্তরজ করতে বলে। দুইবার যদি হয় y', y2 f', তারপরে কি d²y/dx², এটা দিয়ে দুইবার বোঝায়। তিনবার আবার কি হবে y', y3, এটা প্রাইম x, আর d3y/dx3, ঠিক আছে? এগুলো আমাদের বোঝায়। তো এখান থেকে আমাদের কি ধরনের কোশ্চেন হয় আমি একটু তোমাদেরকে করি। এখন এইখান থেকে কোশ্চেন আসলে সলভ করার আগে আমি একটা কোশ্চেন নিয়ে সলভ করালে এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন এটাকে তোমাকে কে হেল্প করবে জানো, সবচেয়ে বেশি হেল্প করবে আমাদের এই সূত্রগুলা। এই জন্য আমি আগে এই চ্যাপ্টারের সূত্রগুলো লেখাই দিয়েছিলাম, এই ডান সাইডের সূত্রগুলা, সবগুলা সূত্র। এখন বিষয়টা কেমন আমি বলি তোমাকে, ধরো আমার কি আছে, আমি একটা ইয়া দিয়ে বুঝাই, চেইন রুলের মতো করে একটু বুঝাই। ধরো ddx আছে কি, ddx আছে তোমার হলো যে, বা y ইকুয়াল টু আছে কি, y ইকুয়াল টু আছে sec ইনভার্স √x আছে। এখন দেখো ভাইয়া, এটাকে বলতেছে যে তিনবার ডিফারেন্সিয়েশন করতে বা দুইবার ডিফারেন্সিয়েশন করতে y2 ইকুয়াল টু হোয়াট বলতেছে, ঠিক আছে? এখন তুমি কি করবা, প্রথমবার দেখো ডিফারেন্সিয়েশন কি হবে, এটাকে তুমি x চিন্তা করবা, যেহেতু x না তাও x চিন্তা করবে এটা পুরাটাকে, তার মানে sec ইনভার্স x। দেখো dy/dx হবে কি, ddx অফ sec ইনভার্স √x। তার মানে এটাকে কি করব, এটা করলে হবে 1 দেখো ভাইয়া sec ইনভার্স x এর সূত্রটা কি ছিল বলো তো ভাইয়া, 1/x ইন্টু x² - 1, তাই না? 1/x, তার মানে 1/x টা কি হবে বলতো, √x, আর কি হবে x² মানে কি x - 1, ঠিক আছে? এই যে দেখো x - 1, সরি একটা রুট আছে তাই না, হ্যাঁ একটা রুট আছে। এবার দেখো ভাইয়া এইখানের মধ্যে যেটা তুমি x ধরছিলে এটাকে আসলে x ছিল না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবা ddx অফ √x। এটাকে ডিফারেন্সিয়েশন করলে তোমার মান আসবে যে 1/2 √x, আর এটা হবে কি, এটা হবে যে তোমার হলো যে দেখো √x ইন্টু x - 1, তাই কিনা? এই যে দেখো এটাকে যদি তুমি ইয়া করে দাও, পাশাপাশি গুণ করে দাও, 1/2x আর x - 1, এটাই হলো অ্যান্সার। তার মানে কি এই ম্যাথগুলো আমরা এইভাবে করবো যে একবার দেখো এইটা তো অ্যান্সার না, আসলে এটা হলো কি একবারের অন্তরজের মান। এবার যদি আমাকে 2 নাম্বার এবার বলে, তখন আমি কি করব দেখো তো, d²y/dx², তার মানে এই জিনিসটাকে আমার কি করতে হবে বলতো ভাইয়া, এবার অন্তরজ করা লাগবে। এবার যদি অন্তরজ করা লাগে জাস্ট কি বলতো ভাইয়া, 1/2x ডিভাইডেড বাই x - 1, এটাকে লেখা যায় কি 2x² - 2x। তো এইটাকে তুমি যদি একটু চাও তাহলে সুন্দর করে তুমি কি করতে পারো, নর্মাল অন্তরজের নিয়মে আমরা করে ফেলতে পারি। এই হলো আমাদের ঘটনা, ঠিক আছে? এবার আসো আমরা একটা কোশ্চেন নিয়ে আশা করি আমরা সলভ করলে আমার ধারণা এই ম্যাথটা আমরা খুব ভালো মতো বুঝতে পারবো, ঠিক আছে? তো আমি প্রথম এই সিকিউটা নিয়ে সলভ করব। এই সিকিউটা একটু কঠিন আছে, গ নাম্বারটা, এটা দিয়ে আমি সলভ করব। খগুলা সবগুলা কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে? এখন গ, এরকম 2টা প্রশ্ন সলভ করাই দিলে পর্যায়ক্রমিক অন্তরজ তোমার কমপ্লিট। এরপরে তো আমাদের নেক্সট যে পার্ট 2টা আমরা বলছিলাম, মানে পার্ট 2 আগে যেটা আপলোড হয়ে গেছিল পাবলিকলি, সেটা কি ছিল, ঢাল, তোমার হলো যে এই যে তোমার হলো যে কি ছিল বলো তো ভাইয়া, স্পর্শক, তারপর হলো যে এর অবিলম্বের সমীকরণ, লঘুমান, গুরুমান, এগুলো সবকিছু ওখানে ক্লিয়ার করে দিচ্ছি আমি, ঠিক আছে? চলো আমরা এই ম্যাথটা সলভ করে ফেলি। ওকে চলো দেখি আমরা এবার কি হয়েছে। এখানে বলতেছে কি, গ নাম্বারটা বলতেছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু কি বলতেছে, ex, আর বলতেছে কি
y ইকুয়াল টু ধরতে বলতেছে যে ফাংশন অফ সেক ইনভার্স এক্স। দেখো তো ফাংশন অফ সেক ইনভার্স এক্স ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, ই টু দি পাওয়ার সেক ইনভার্স এক্স। আর এটা সমান সমান কি আসলে y ইকুয়াল টু তাহলে কি বলা যায়, ই টু দি পাওয়ার সেক ইনভার্স এক্স। ম্যাথটা একটু বড় হবে তাই একটু ধৈর্য ধরে দেখা লাগবে, ঠিক আছে। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, এখানের মধ্যে আমি আগে একবার ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছি, মানে আমি y1 এর মানটা একবার বের করতে চাচ্ছি। y1 ইকুয়াল টু কি হবে দেখো তো ভাইয়া, এইটাকে তুমি x চিন্তা করো, x চিন্তা করলে কি হবে, ই টু দি পাওয়ার x। কিন্তু ই টু দি পাওয়ার এক্স এর এটা কি আসলে এক্স ছিল না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করো, ডিডি এক্স অফ সেক ইনভার্স এক্স। দেখো ডিডি এক্স অফ কি হবে, সেক ইনভার্স এক্স। তো আমি এটা সূত্র একটু আগে বলছিলাম যে কিসের সূত্র বলো তো ভাইয়া, ই টু দি পাওয়ার সেক ইনভার্স এক্স ডিডি এক্স অফ সেক ইনভার্স এক্স এর সূত্র 1/x ইনটু রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1। এটা হলো কি ডিডি এক্স অফ সেক ইনভার্স এক্স এর সূত্র। তাহলে এখানে দেখো ভাইয়া, তোমার এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে যে এই যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, তাই না। দেখো তো ভাইয়া, এইটাকে আমি একটু এই সাইডে পাঠাই দিই, তার মানে y1 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখানে থাকতেছে কি ই টু দি পাওয়ার সেক ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স। এই যে এইটাকে তুমি আবার কি বলতে পারো দেখো তো, y বলতে পারো, যেটা আমরা ধরছিলাম। তাহলে ওইটা একটু করি, y1 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু আমরা কি বলতে পারি, y বাই এক্স। তো উভয় পাশে আমি একটু বর্গ করে দিই, যেহেতু রুট আছে, রুটের ঝামেলাগুলো পোহানো সরানোর জন্য। তাহলে কি হচ্ছে দেখো, y1 হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 1, আর এটা কি হচ্ছে সমান সমান y স্কোয়ার বাই এক্স স্কোয়ার। খুব ভালো কথা, খুব ভালো কথা। এখন দেখো আমি কি করতে চাচ্ছি, আমি উভয় পাশে এখন ডিফারেন্সিয়েশন করব। কেন ডিফারেন্সিয়েশন করব, কারণ আমার লাগবে y2, আমার লাগবে কি y2 দিয়ে কি বোঝায় বলো তো ভাইয়া, দুইবার ডিফারেন্সিয়েশন। তাহলে আমার যদি এটাকে আমি যদি y2 মানে ডাবল বার ডিফারেন্সিয়েশন করতে চাই আবার, তাহলে কি করতে হবে দেখো, আমি কি করব, সুন্দর করে এটাকে ডিফারেন্সিয়েশন করতে চাইলে কি করতে হবে দেখো তো ভাইয়া, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 1 y1 হোল স্কোয়ার, আর এখানে কি হবে ইকুয়াল টু ডিডি এক্স অফ তোমার কি হবে y স্কোয়ার এক্স ইনভার্স 2। এটা এখন দেখো এটা কিসের সূত্র, ইউ আর ভি এর সূত্র, মনে আছে ইউ এর সূত্র কেন শিখে আসছিলাম, ইউ ইন্টু ভি এর সূত্র। দেখো ইউ ভি এর সূত্রটা কি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 ডিডি এক্স অফ y1 হোল স্কোয়ার, তারপরে কি ইউভি এর সূত্র কি বলো তো ভাইয়া, ইউভি এর সূত্র হলো যে এইটা যদি হয় তাহলে আমাদের আরেকটা কি হবে, y1 হোল স্কোয়ার ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 1। সেম নিয়ম এটাও ইউভি এর সূত্র, ইউ স্কোয়ার ডিডি এক্স অফ ওয়াই স্কোয়ার ডিডি এক্স অফ এক্স ইনভার্স 2 এক্স কি মাইনাস 2 প্লাস এক্স মাইনাস 2 ডিডি এক্স অফ ওয়াই স্কোয়ার। ওকে ফাইন, খুব ভালো কথা, ওকে ফাইন, খুব ভালো কথা। এটা যদি হয় তাহলে তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, y1 এর ক্ষেত্রে এটার ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের মানটা কি হবে, দেখি কে বলতে পারে, কে বলতে পারে। যেহেতু এটা বলতেছে কার সাপেক্ষে বলতো ভাইয়া, এক্স এর সাপেক্ষে, তার মানে এখানে ডিফারেন্সিয়েশনের নিয়মটা কি একটু দেখো, 2y1, কিন্তু y1কে যখন তুমি y এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করবা তখন এটা হয়ে যাবে y2। প্রথমে কিসের সাপেক্ষে দেখো তো, x এর সাপেক্ষে। আমার যখন y1 হোল স্কোয়ারকে আমি যখন ডিফারেন্সিয়েশন করতেছিলাম তখন আমার কি হয়েছিল দেখো তো, প্রবলেমটা আমরা কোথায় ফেস করছিলাম, প্রথমবার ডিফারেন্সিয়েশন 2y1 হয়েছে, আর পরে যখন এটা তো আসলে y1 তো আমরা কি ধরছিলাম, ধরো x ধরে নিয়েছিলাম, x তো আসলে x ছিল না, তাকে আবার ডিফারেন্সিয়েশন করাতে y2 বের হয়েছে। আর আগে থেকে আছে কি এক্স স্কোয়ার মাইনাস 1, আর এইখানের মধ্যে কি আছে y1 হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা ডিফারেন্সিয়েশন কি হবে বলতো ভাইয়া, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, এটা কি হবে বলতো ভাইয়া 2x, আর 1 এর ডিফারেন্সিয়েশন হলো 0, তার মানে এটা কি হবে 2x হবে, ঠিক আছে 2x। আর এই পাশে কি থাকতেছে y স্কোয়ার ইন্টু মাইনাস 2 এক্স টু দি পাওয়ার মাইনাস 3, আর এখানে কি থাকতেছে এক্স টু দি পাওয়ার মাইনাস 2, আর এখানে থাকতেছে কি 2y dy বাই dx, বা যেটাকে আমরা বলতে পারি 2y y1। বলো বলতে পারি কিনা বলো তো, বলতে পারি কিনা, অবশ্যই আমরা এটা বলতে পারি। তাহলে এইটুকু করার পরে এরপরে দেখো যে আমরা একটু মনে হয় আরেকটা স্লাইডে যাওয়া লাগবে, না করে আমি একটু এটাকে একটু উপরে উঠাই দিই, ঠিক আছে উপরে উঠাই দিই, তাহলে দেখা যায় এখানে একটু চেক করে উপরে উঠাই দেওয়ার পরে দেখো কি হয়, একটু খেয়াল করো দেখো। ওকে দেখো তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, একটা ম্যাথ করলে কিন্তু আমরা সব কিছু ক্লিয়ার হয়ে যাব। এখান থেকে যেটা হচ্ছে কি, এখান থেকে তোমার হচ্ছে যে তোমার হলো যে এখানে কি থাকতেছে দেখো 2y1, দেখো 2y1 y2 এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখানে থাকতেছে যে 2y1 হোল স্কোয়ার এক্স, এটা থাকতেছে। আর এখানে দেখো কি থাকতেছে, এটাকে যদি আমি যদি এইভাবে একটু লিখতে পারি কিনা, মাইনাস 2 বাই এই যে এক্স কিউব ইন্টু ওয়াই স্কোয়ার। তো এক্স কিউবকে আমি এইভাবে লিখি, একটু দেখো এক্স আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার, দেখো এক্স কিউব বোঝাচ্ছে, এই এক্স ইনভার্স 3 কে নিচে এক্স কিউব বানাইছি, এই পাশে এটা রাখছি, এই পাশে এটা রাখছি, প্লাস এক্স
-2 বা এটাকে তোমরা যদি এইভাবে করো 2y y1 x স্কয়ার। এখানে মজার বিষয়টা কি, আমি এটা করছি কেন জানো, এই ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের আগে আমরা একটা মান বের করে রাখছিলাম ফার্স্ট স্টেপে। দেখো ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানটা কি ছিল, y1 হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এই যে এই লাইনকে বর্গ করে, মনে আছে? তো এটা এই কারণে দেখো এই মানটা এখন একটু বসাই দিতে পারবো, y1 y2 তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2y1 হোল স্কোয়ার এক্স, আর এখান থেকে -2/x, আর এটার পরিবর্তে কি লিখতে পারি, y1 হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 লিখতে পারি কিনা, প্লাস 2y y1 এক্স স্কোয়ার। এখন দেখো ভাইয়া এখান থেকে কি কি কমন যাচ্ছে, দেখো আমি 2y1 কমন নিতে পারি, দেখো এখানেও 2y1 আছে, এখানেও 2y1 আছে, 2y1 কমন নিলে কি কি থাকতেছে, দেখো এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে যে y1x, আর মাইনাস মাইনাস কি থাকতেছে, দেখো y2, দেখো y2 এক্স স্কোয়ার মাইনাস 1 এটা থাকতেছে, ঠিক আছে। আর এখান থেকে কি থাকতেছে, y1 এক্সটা কমন নিলে কি থাকতেছে, দেখো y1 কি কি, দেখো তো ভাইয়া, এখন দেখো এখান থেকে 2y1 কমন নাও, 2y1 কমন নিলে কি থাকতেছে, দেখো 2y1 কমন নিলে কি থাকতেছে, 2y1 কমন নিলে কি থাকতেছে, সব তো ঠিক আছে তাই না, 2y1 কমন নিলে কি থাকতেছে, -1, দেখো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কি থাকতেছে বলো তো ভাইয়া, 2y1 কমন নিলে থাকতেছে x, আর এখান থেকে 2y1 কমন নিলে থাকতেছে প্লাস কি থাকতেছে, দেখো প্লাস y বাই এক্স স্কোয়ার, এই হলো আমার থাকতেছে। তো এই পাশ থেকে আমি এই দুইটা জিনিসকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে এখানে কি কি থাকতেছে, এখানে থাকতেছে যে এটা y1x মাইনাস y2 এক্স স্কোয়ার মাইনাস 1, দেখো কাছাকাছি চলে আসছে টুরটা, আর এখানে কি থাকতেছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1/x প্লাস y/x স্কোয়ার। ওকে, এইটুকু যদি হয়ে থাকে তাহলে দেখো সব ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এই ওকে ওকে, যদি এটা হয় তাহলে দেখো এই ম্যাথটা করলে আমরা মোটামুটি এগুলো তো সবই ক্লিয়ার হয়ে যাচ্ছি। দেখো ভাইয়া y1x প্লাস y2 এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখান থেকে লসাগু করে দাও, এক্স স্কোয়ার করলে কি কি আসতেছে, দেখো এক্স আসতেছে, এক্স যদি হয় তাহলে এখানের মধ্যে কি থাকতেছে, দেখো মাইনাস মাইনাস, এটা হয়ে যাচ্ছে কি তোমার হলো যে -x কিউব, আর এটা হয়ে যাচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে প্লাস এক্স, আর এটা হয়ে যাচ্ছে কি, দেখো এখানে হয়ে যাচ্ছে ওয়াই, তাই কিনা বলতো ভাইয়া ওয়াই। আরেকটা জিনিসও আছে মনে হয়, এই যে দেখো, হ্যাঁ এইটুকুই তো আমাদের, তাই না, এইটুকু আমরা জাস্ট আমরা কি করছি, এইটুকু আমরা বের করছি। এখন এইটুকু কেন বের করছে, এইভাবে কেন করছে, আমি এটা নিয়ে একটু পরে বলতেছি, একটু পরে আমি এটা নিয়ে বলতেছি। আচ্ছা এখানে মনে একটা y1 আছে, যে এই y1টা আমরা দিতে ভুলে গেছিলাম, দেখো এই যে এই y1টা আমরা দিতে ভুলে গেছিলাম, এই জন্য দেখতেছিলাম যে কি অবস্থা, অ্যান্সার মিলতেছে না কেন, -x³ y1 xy1, ঠিক আছে, প্লাস ওয়াই। তো এইটাকে করলে এই এক্স স্কোয়ারটাকে এই পাশে পাঠাই দাও, তখন কি হচ্ছে, দেখো এক্স স্কোয়ারটাকে এই পাশে পাঠাই দিলে হচ্ছে যে x³ y1, আর এখানে কি থাকতেছে, দেখো এখানে থাকতেছে যে এক্স স্কোয়ারটাকে এই পাশে পাঠাই দিলে কি থাকতেছে, y2 এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, দেখো এরকম থাকতেছে, আর এই পাশে থাকতেছে -x³ y1 প্লাস xy1 প্লাস y, তাই তো, হ্যাঁ এটাই তো থাকতেছে। এটা যদি থাকে তাহলে তুমি জাস্ট কি করতে পারো বলো তো ভাই, সবগুলোকে এক সাইডে নিয়ে আসতে পারো, x³ দেখো এটাকে সুন্দর করে আমাদের প্রুফে যেভাবে চাইছিল আমরা ঠিক সেইভাবে সাজাই নিব, ঠিক আছে, প্রুফে যেভাবে চাইছিল সেইভাবে সাজাই নিব। আমরা এটাকে করি, দেখো এখানের মধ্যে কি আছে, দেখো এখানের মধ্যে আছে কি এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে এইভাবে সাজাচ্ছি y2, তারপর দেখো এই সাইড থেকে যখন এইটা চলে আসবে তখন এটা কি হয়ে যাবে, 2x³ y1, এটাই। এরপরে পাঠা আমাদের কি আছে, দেখো মাইনাস এই সেটটা থেকে এটা আসলে xy1, আর এখান থেকে এটা আসলে কি হবে মাইনাস y, তাই কিনা বলো তো ভাইয়া, হ্যাঁ তাই তো -y = হচ্ছে 0, তাহলে এখান থেকে তো হয়েই গেছে, এবার তো আর তো কোনো কিছু করার দরকার নাই, মোটামুটি তো আমাকে দেখো যে জিনিসটা বলছে সেটাই আমরা এখন কি করতে পারছি, প্রুভ করে দিতে পারছি, এটাই হলো আমাদের সেই আলটিমেটলি প্রুফ, তাই কিনা। তার মানে কি আমাদের স্টেপগুলো একটু জটিল মনে হতে পারে, বাট আমরা যদি একবার দুইবার একটু এই ম্যাথগুলো প্র্যাকটিস করি তাহলে ইজিলি আমরা সলভ করতে পারবো। তো এখানে আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমি তোমাদের জন্য, এই যে দেখো এটা আবার সহজ ম্যাথ, তো এই জন্য প্রথমেই কঠিন ম্যাথটা একটু করাই নিছিলাম, এখন এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা এখন তোমরা করতে পারবা, এই ম্যাথটা চাইলে তোমাদের এখন খুব দ্রুত তোমরা গ নাম্বার ম্যাথটা সলভ করে ফেলতে পারবা। তো আমি হিন্টস দিয়ে দিচ্ছি,
ওকে, সেম নিয়মে জাস্ট করবা। জাস্ট এইটা কি থাকবে, জাস্ট তোমাকে এতক্ষণ আমি এই যেই নিয়মটা শিখে আসছিলাম যেইভাবে, প্রথমত কি কি দেখো, জি অফ এক্স ধরবা, জি অফ এক্স ধরার পরে সেটাকে বলতেছে যে পাওয়ার অফ এম দিবা, সেটা দেওয়ার পরে এই জিনিসটাকে তারপরে এক এক করে ডিফারেন্সিয়েশন করে করে ধাপে ধাপে আনবা, ঠিক আছে? এই ম্যাথটা একেবারে 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 সেম ভাবে সেম নিয়মে তুমি এসডব্লিউ করবা, ঠিক আছে? এসডব্লিউ করার পরে তোমার কাজ কি থাকবে বলো তো? কাজ করা থাকবে যে আমাদের যে এই যে ওয়ান শট যে সিকিউ গ্রুপটা আছে ওইখানে পোস্ট করা। আর যদি না পারো অবশ্যই ওইখানে বলবা যে ভাইয়া এই ম্যাথটা আমরা পারতেছি না, ঠিক আছে? যারা যারা পারো না ওইখানে কমেন্টে দরকার আমি করে দিব না, ঠিক আছে? তো এই হলো আমাদের এই আলোচনার বিষয়বস্তু। তো এইটুকু যদি আমরা যদি ভালো মতো এইগুলা যদি দেখি এবং পরবর্তী পার্টের মধ্যে তোমরা হয়তো বা তোমার হলো যে কি কি ঢাল, স্পর্শক, স্পর্শকের অবিলম্ব এবং তোমরা হচ্ছে লঘুমান গুরুমান, এই হলো আমাদের পড়া। একটু চ্যাপ্টারটা বড়, যেহেতু এখানে মোটামুটি মনে হয় 50 মিনিটের মতো লাগছে, ওইখানে আরও 50 মিনিট, তার মানে এটা প্রায় মোটামুটি 1 ঘন্টা 40-50 মিনিটের মতো ক্লাসটা হয়ে গেছে। আমি আগেই বলে নিয়েছিলাম যে ক্লাসটা একটু বড় হবে, আর ক্লাসটা বড় হলে একটু তোমাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে, ঠিক আছে? তো ইনশাল্লাহ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এবং আমাদের নেক্সট লেকচারটা খুব দ্রুত একটু পরে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। নেক্সট কনিক, হ্যাঁ কনিকটা আমরা এখন রেকর্ড করবো, ঠিক আছে? আল্লাহ হাফিজ। ও আচ্ছা, আরেকটা জিনিস বলে দেই, আরেকটা জিনিস বলতে আসছি, সেটা হলো যে কি আমরা এখন এই যে এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর এখন কনিককে রেকর্ড করতে ঢুকতেছি। তো কনিকটা রেকর্ড করার পরে সাথে সাথে আমরা আপলোড দিয়ে দিব। তো এটা আর কনিকের রেকর্ড পাশাপাশি আপলোড হয়ে যেতে পারে, তো এটা আবার কিছু মনে করবা না, ঠিক আছে? কারণ হলো কি আসলে অনেক বড় বড় চ্যাপ্টারতে এগুলো অ্যানালাইসিস করতে অনেক সময় লাগে, তার জন্য টাইম সারা দিন সারা রাতে টাইমগুলো আমার যাচ্ছে, মানে এই কারণে আর কি এভাবে আসলে দেওয়া লাগতেছে। এটা এখন এত রাতে আপলোড দেওয়ার চাইতে আমার কাছে মনে হচ্ছে সকালে আপলোড দিয়ে দেবো, ঠিক আছে? আল্লাহ হাফিজ, আসসালাম।